আসসালামু আলাইকুম। কিছু কথা যেগুলো হচ্ছে মূলত লিখে বলতে গেলে বোঝানো সম্ভব না। মানে ভিতর থেকে যে কথাটা আসে মূলত এটা বলে কোনোভাবে কিন্তু বোঝানো যায় না। কিছু, কিছু অনুভূতি থাকে যেগুলো বলতে বা বলার মাধ্যমে বোঝানো যায়। মূলত একটা জিনিস আমি দেখছি যেটা আমার খুব শোচনা বোধ করায় আরকি। যেটা ঠিক না। পরনিন্দা কিন্তু টোটালি খারাপ। আমাদের উচিত না আ পরনিন্দা করা। কারণ অন্ততপক্ষে এতটুকু বিশ্বাস করা, বিশেষ করে সম্মানের ক্ষেত্রে আ আমরা যারা এই প্রজন্মের বা আমরা স্বাধীনতা দেখিনি কিন্তু শুনেছি মানুষের কাছে বা মুরব্বিদের কাছ থেকে, আমাদের বিশেষ করে বেসিক্যালি উচিত অবশ্যই সঠিক ইতিহাস জেনে তারপরে দেশ সংক্রান্ত বিষয়ে কথা বলা প্লাস সত্যতা জানা দেশের। কারণ আ রাজনীতির ক্ষেত্রে এখানে যারা মূলত করে রাজনীতিটা, এরা মূলত আপনার আ বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময় উম বিভিন্নভাবে কিন্তু লেখে। আর এরা কিন্তু যথেষ্ট পরিমাণ শিক্ষিত প্লাস আপনার যথেষ্ট মেধাবী, সেকেন্ডলি, থার্ডলি হচ্ছে যথেষ্ট আউট নলেজ এবং বলার বা লেখার হাত মাশাআল্লাহ খুবই সুন্দর। এরা খুব সুন্দর গল্প লেখে। আমরা মূলত ওই মতের সাথে মিল দেখে বা কথার সাথে মিল দেখে ওটারে বিশ্বাস করি আরকি, বা ব্যক্তি পছন্দ বা দলগত কারণেও যে আমার দলের লেখক ইনি বলছে এই কথাটা সত্য, বা ইনি আমার দলের বাইরের একজন হইলেও ইনি মূলত ওই যে দলের আমি খোঁচা মারি সবসময়, যেমন ব্রাজিল আমরা যারা ব্রাজিল করি আর্জেন্টিনারে খোঁচা দেই, আবার আর্জেন্টিনা আমাকে খোঁচা দেয়। সেম, সেম একই। আর তুলনা জিনিসটা হচ্ছে এক বড় ভাইয়ের একটা প্রশ্নের জিনিসটা আসলে মনে পড়লো হঠাৎ করে। তুলনার যে ব্যাপারটা, তুলনাটা হচ্ছে আপনার যেকোনো ভালো কিছু বোঝানোর জন্য বা ভালো কিছু করার জন্য যেকোনো ভালো জিনিসের তুলনা করা যায়। মানে তুলনাটাকে আপনার এটার সাথে বোঝানোর জন্য ব্যবহার করা যায় ওই কথাটুকু। তো এখন এই যে ভালো কথা, তুলনা তো মূলত ভালোর জন্য করাই ভালো, খারাপের জন্য না। তো ভালো কিছু বোঝানোর জন্য যে তুলনাটা আমরা টুকে নিয়ে আসি, এটা তো অবশ্যই ভালো কোনো ব্যক্তি বিশেষের আ জীবনী থেকেই আনতে হবে। তাছাড়া তো আপনি খারাপ একটা দুশ্চরিত্র লোকের আ জীবন বৃত্তান্ত একটু নিয়ে একটা লোকরে বোঝানোর ট্রাই করতেছেন ভালো কিছু, সেটা আপনি ভালো কিছু শিখাইতে পারবেন না। চোর বাটপার বানাইতে পারবেন। এটা যাই হোক, আমি আমার এখন যে মূল কথাটা ওটায় ফিরে আসি। ১৯৭৫ সালে মেজর ডালিম ভেবেছিল আরকি বন্ধুকে সপরিবারে হত্যা করতে পারলে আওয়ামী লীগের রাজনীতিটাকেই ধ্বংস করা যাবে। এরকম একটা বিশ্বাসেই সে এরকম একটা হত্যাকাণ্ড বা এরকম একটা কুৎসিত, যাই হোক, হলি ডালিম বঙ্গবন্ধু হত্যার একজন আ আ বড় আ ইস্যু। উনার ইস্যুটা বড় একটা ইস্যু আরকি মূলত। আমি কথাটা অন্যভাবে বোঝাতে চাইছিলাম কিন্তু ওইভাবে বললে ওটা হচ্ছে খারাপ হয়ে যায়। সম্মান দিলে অবশ্যই সম্মান পাওয়া যায়। ছোট হোক আর বড় হোক, খারাপ হোক আর ভালো হোক, যেই হোক। বঙ্গবন্ধুর খুনি ডালিম নিউইয়র্কে ছদ্মনামে সে কিন্তু ট্যাক্সি চালায়। এটা নিউইয়র্কে যারা আছে আপনার ফ্রেন্ড, ভাই ব্রাদার যেই থাকুক জিজ্ঞেস করতে পারেন, শুভাকাঙ্ক্ষী যেই আছে, বা খোঁজ নিতে পারেন যেকোনো গুগল-টুগল, ইউটিউব-টিউটিউবে যেয়ে খোঁজ নিতে পারেন। উনি তো ট্যাক্সি চালায়। দালালের কি ব্যাপারটা এখন? হচ্ছে আ আল্লাহ কিছু জিনিসের শাস্তি দুনিয়াতেই দিয়ে দেয়। মানে দুনিয়ার ভিতরেই বা দুনিয়াতে থাকাকালীন অবস্থায় দিয়ে দেয়। মানে এটা হচ্ছে দেখে যাওয়া শাস্তি। হতভম্বভাবে বিষণ্ণতায় এই জিনিসটাই ভাবতেছি বা দেখতেছি যে আল্লাহ হয়তো আমার দুনিয়ায় শাস্তিটা দিচ্ছে। তো ওই মেজর ডালিমের যে ব্যাপারটা, ইস্যুটা এই কয়েকদিন খুব চালাচালি এর চলতেছে, মানে প্রচুর লেখালেখি ডালিম। এটা আবার কেউ আপনার ওই যে ডালিম ফল আছে না? ১৯৭৫ সালের খুনি ২০২৪ সালের জুলাই ষড়যন্ত্রের আইডল খুনি ডালিম সুখে নাই। প্রশ্ন হচ্ছে ২০২৪ সালের আ নায়ক পাতিনায়কদের সামনের দিনগুলো কেমন হবে বা কেমন যেতে পারে? এখন যে আচার-আচরণ বা জনগণের সাথে যে কানেকশন, তাতে কি বোঝায়? কেমন যেতে পারে মূলত তাদের সামনের দিনগুলা? খুনি ডালিমদের মতো সাময়িক সুখ দাপট আ অর্জন তারা করছে, প্লাস করবে। আরো কিছুদিন করবে। মানুষ যখন দাপট, সুখ, শান্তি, বিলাস এগুলা ভোগ করে তখন সে সামনে
কি পরিস্থিতি হবে বা আসবে সে সেটা মনে রাখে না, কারণ উচ্চ মন মানসিকতার পরিণত হয় সে, স্বাভাবিক যে কেউই। মুচি টাইপের লোকজনগুলো যারা হঠাৎ করে দেখবেন মুচি থেকে টাকার মালিক হয়ে গেছে, এরা আপনার ওই তখন এদের চোখ মূলত উপরে থাকে না, নিচের দিকে কিন্তু থাকে, বা মন মানসিকতা ওরকম থাকে, এই কোয়ালিটির লোকজন বেশি। আর আমাদের এই বাংলাদেশে জমিদার, নবাব, তারপর হচ্ছে এতে এরকম সিরিয়াল বাই যখন গেছে একটা প্রথা, তো ম্যাক্সিমামই কৃষিভিত্তিক দেশ, আমরা কৃষি প্রধান দেশ, তো কৃষিকাজই মানুষ বেশি করতো, সচ্ছল খুব কম ছিল, অসচ্ছলের সংখ্যাই বেশি ছিল বাংলাদেশে। সেই তুলনায় এটাও কিন্তু স্বাভাবিক। তো সাময়িক সুখ শান্তি চিন্তা করা কিন্তু মোটেও উচিত না। উচিত হলো এটা চিন্তা করা, এমন কিছু করা যে অন্ততপক্ষে নিজের দেশ বা সবার সাথে সুসম্পর্ক এরকম কিছু রাখা। জায়গা নষ্ট করা উচিত না। কত সুন্দর একটা জায়গা, কিভাবে অল্প বয়সে লাফতে উঠে নিতেছে, সংস্করণ করতেছে, সবকিছু নিয়ন্ত্রণে আছে। আমরা সেই লেভেলে আছি, পুরো মনে হচ্ছে যে ইউরোপে পরে আওয়ামী লীগ যখন ঘুরে দাঁড়িয়েছিল, ঠিক তখনই আওয়ামী লীগ বিরোধী, মানে আওয়ামী লীগের সাথে যারা ষড়যন্ত্রকারী ছিল বা ষড়যন্ত্রকারীদের জন্য এই দুনিয়াটা অনেকটা ছোট হয়ে গিয়েছিল আর কি। মূলত এর সাথে যে অত্যাচার নিপীড়নটা করা হয়েছে সেটা একটা দীর্ঘ সময় ধরে, তো এটার ভয় ভিতরে ঢোকা খুবই স্বাভাবিক। ওই যে সাময়িক খুশির পরে যেটা ঘটে, তারা কিন্তু ওই সবসময় একটা আতঙ্কে থাকে যে কখন বুঝি বা কোন সময় আওয়ামী লীগ আমাদের বা আওয়ামী লীগ ওয়ালারা আমাদের দেখে ফেললো, একটা ভীতি, আতঙ্ক। আমি মূলত কোনো কথা না বলে ওদের ভালো লাগাটাই সম্মতি দিয়ে বলছি, আচ্ছা দেশের যদি ভালো হয় ইনশাল্লাহ আমার সবসময় যে ডেমোক্রেসিটা বাংলাদেশে ফিরে আসুক। আমার পছন্দের দল, আমার দেখা ছোটবেলা থেকে বড় হওয়া বঙ্গবন্ধুর আদর্শ, সেই আদর্শর দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগও আপনার এই চাইতাম যে আসুক, কিন্তু আমি একা চাইলে তো হবে না, আর আমি তো এমন কেউ না, আমি জাস্ট একজন বঙ্গবন্ধু, যা এর বাইরে আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই, এতটুকু। তারপরে আমি আমার এই 2024-এর এই সমন্বয়কারীদের কথা বলবো, আমার থেকে বুদ্ধিমান, অনেক বেশি ট্যালেন্টেড, মেধাবী, ভালো ইউনিভার্সিটি থেকে জ্ঞাতির সম্পূর্ণ। তারপরেও একটা কথা বুঝবো, জিনিসটা আমি যে মূলত বললাম 1975 এখান থেকে কিন্তু অনেক শিক্ষার আছে, তোমাদের বা আপনাদের শিক্ষার অনেক কিছুই আছে, চাইলেই শেখা সম্ভব। আর শিখলে আমার মনে হয়, কারণ আমরা সামনের বা আগামীর বাংলাদেশ এরকম ঝামেলায় আমরা একটা স্বচ্ছ সুন্দর একটা ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই, যেটা আমাদের এই জেনারেশনের খুবই শখ এবং ইচ্ছা। কারণ এই জেনারেশনটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে নিরক্ষতার হার খুবই কম। মূলত এর কারণটা হচ্ছে ওই স্কুল কলেজ এখানে না, এর কারণ সর্বস্তরে কিন্তু বিরাজ করে। তো অ্যাভেলেবেল পোলাপান ম্যাক্সিমামই 99% লোকজনের হাতেই অ্যান্ড্রয়েড ফোন। তো ওখানে সে নেটও ইউজ করে, আর নেট ইউজ করতে যখন একটা শব্দ বারবার তার কানে বাজে বা তখন আপডেট, মানে এক হিসেবে ধরতে পারেন যে শিক্ষিতের ভিতরেই পড়ে। তো এদের জন্য সতর্ক হওয়াটা উচিত। মানে ধর্ম নিরপেক্ষতা শব্দটাই একটা সমস্যা। তো 72-এর সংবিধানের মূল সমস্যাটা যা বুঝলাম সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। তাহলে আমাদের দেশ দেখা যাচ্ছে যে আপনার কোনো ধর্ম নিরপেক্ষতা থাকলো না, ধর্মীয় শাসন। সেই ক্ষেত্রে আমরা একটা মুসলমান দেশ হিসেবে আমাদের মূলত মুসলিম ধারায় দেশ পরিচালিত হবে, কোনো ধর্ম নিরপেক্ষতা থাকবে না এখানে। ঠিক যেমন ওই আপনার ধর্মীয় গুরুকে সামনে রেখে বা বসিয়ে তারপরে দেশ পরিচালনা করতে হবে, যেটা মানে এরকম টাইপের করতে হবে। তো সেই অনুযায়ী নির্বাচন হবে, নেতা নির্ণয় হবে, দেশ চলবে, এই আর কি। তো মূলত এটা একটা মূলত আমার কাছে ধর্ম নিরপেক্ষতাও থাকতে পারে সংবিধানে, কিন্তু যেভাবে ঘটতেছে আর যা হচ্ছে তাতে, আর আমরা যা দেখছি বা আমাদের অন্য সম্প্রদায়ের যারা আছে বাংলাদেশে তাদের কাছ থেকে শুনছি, তো তাতে আমরা এতটুকু বুঝছি বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষ
আমার মতামতটা বলছি, কিন্তু এটাই যে হবে এমন কোনো কিছু না, নাও হতে পারে। ব্যক্তিগত মতামত বা যেকোনো একটা জিনিস আমার মনে হয় খুব শুভাকাঙ্ক্ষী কেউ একজন নিজের মাও থাকে, সেও কিন্তু আমার ফ্রেন্ড। তো ব্যাপারটা হইতেছে তার কাছেও আমি আমার মনের একটা কথা আমি শেয়ার করতে পারবো বলেই তারে আমার ফ্রেন্ড লিস্টে রাখছি, বা সে আছে আমার পছন্দের কেউ। তো সেই ক্ষেত্রে জাস্ট আমার মাঝে মাঝে এরকম কিছু বলতে এই মুহূর্তে কেন জানি বেশি করে মন চায় বা চাইতেছে, এই জন্য জাস্ট বলা, অন্য কিছু না, অন্যভাবে নিয়েন না।